जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, आमी रीना। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন কেমন কাটত নহবতে। দক্ষিণেশ্বরের নহবতে মা যখন ছিলেন, মা কিন্তু একদম অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। মা তো একজন দেবী, মা তো মানবী রূপে এই জগৎ সংসারে এসেছিলেন আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য, এবং এখনও আমাদেরকে সঠিক পথ মা দেখিয়ে চলেছেন। মায়ের দেখানো পথে আমরা চেষ্টা করি চলার, তাতে আমাদের পথ আরও সুন্দর হয়ে ওঠে। মায়ের অমৃত কথা, ঠাকুরের অমৃত কথা এবং স্বামীজি মহারাজের অমৃত বাণী যখন আমরা শুনি, তখন জীবন আমাদের আরও সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। যদি কখনো দুঃখ আসে, জীবনে কষ্ট আসে, যখন মায়ের কথা ভাবি, ঠাকুরের কথা ভাবি বা স্বামীজির কথা যখন স্মরণ করি, তখন আর কষ্টকে কষ্ট বলে মনে হয় না। তবে আজকে আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন মা সারদা দেবী, যিনি স্বয়ং জগৎমাতা, যিনি স্বয়ং মহামায়া, এই মহাদেবী মহামায়া কিভাবে নহবতের একটি ছোট্ট ঘরের মধ্যে মা কিভাবে ভোর থেকে ঘুম থেকে উঠতেন এবং কিভাবে সারাটি দিন মা কাটাতেন। আমরা তো কত সুখ স্বাচ্ছন্দ্য পেয়েও অনেকে আমরা ভাবি আমরা কত কষ্টের মধ্যে জীবনযাপন করছি, তাই না? আমরা আছি বড় বড় ফ্ল্যাটে, বড় বড় অট্টালিকা, মাথার উপর বড় বড় ছাদ। অনেকেরই, হ্যাঁ অনেকের হয়তো অনেক কষ্টে দিন যাপন করে। তবে মা নহবতে যখন থাকতেন, মায়ের ঘরখানা কতটুকু ছিল। মায়ের ওই ছোট্ট ঘরখানার মধ্যে মা একটি সুন্দর যেন মন্দির সাজিয়ে রেখেছিলেন। মায়ের ঘরটি অত্যন্ত ছোট ছিল, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন মা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতেন। সময়ের কাজ সময়ে করতেন, মা কখনো বিরক্তি প্রকাশ করতেন না। আমি এই কারণে আমাদের এই উদাহরণগুলি দিলাম। আমরা অনেক ভালো করে থেকেও অনেকে আমরা ভাবি আমরা এত কষ্টের মধ্যে রয়েছি, ভগবান আমাদের কত কষ্ট দিচ্ছে। কিন্তু একজন মানবী রূপে যখন জগৎমাতা, যখন জগদ্ধাত্রী মহামায়া মা সারদা দেবী এই জগৎ সংসারে এসেছিলেন, তখন তিনি দেখিয়ে দিয়ে গেছেন ঘর যতটুকুই হোক সুন্দরভাবে সুন্দর করে থাকতে হয়। দক্ষিণেশ্বরের নহবতের ঘরটি, যে ঘরটিতে মা থাকতেন, সেই ঘরটিতে মা কিন্তু শুধু একা থাকতেন না, মায়ের সঙ্গে মায়ের আরও স্ত্রী ভক্তরা থাকতেন। আপনারা ভিডিওটি জুড়ে থাকুন, ভিডিওটি অনেকটাই আপনাদেরকে সমৃদ্ধ করবে। অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট সকলেই আজকে দিনে করবেন। জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় ঠাকুরের জয়, জয় স্বামীজি মহারাজের জয়। মা যখন দক্ষিণেশ্বরে আসেন, তখন প্রথম যখন ছিলেন দক্ষিণেশ্বরে শম্ভু মল্লিকের নির্মিত একটি বাড়িতে তিনি কিছুদিন ছিলেন। তারপর তিনি নহবতে দিনগুলি মা কাটিয়েছিলেন। নহবত ঘরটি ছিল খুবই ছোট্ট। ঘরখানি অষ্টভুজ, সমান দৈর্ঘ্যের দেওয়ালের ভিতর মাপ 3 ফুট 3 ইঞ্চি। এক দেওয়াল থেকে অপর দেওয়ালের সবচেয়ে বেশি দূরত্ব 7 ফুট 9 ইঞ্চি। মেঝের মাপ কিছু কম 50 বর্গফুট। ঘরের চারদিকে কম বেশি 4 ফুট 3 ইঞ্চি চওড়া বারান্দা। ঘরের উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। দক্ষিণের একমাত্র দরজা উচ্চে 4 ফুট 2 ইঞ্চি, প্রস্থে 2 ফুট 2 ইঞ্চি। বারান্দার পূর্বভাগে দোতলায় যাবার সিঁড়ি, নিচে রান্নাঘর। এই ঘরে থাকতে মায়ের প্রথম প্রথম খুবই অসুবিধা হতো। এই প্রসঙ্গে মা বলতেন, প্রথম প্রথম যখন নহবতের ঘরে ঢুকতে যেতুম, তখন মাথা ঠুকে যেত। একদিন তো মাথা কেটেই গেল। শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা থেকে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো,
আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টেই নাইতুম। দিনের বেলা বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না, শৌচের ও নাওয়ার জন্য যে কষ্ট হতো। এরপর আমরা নহবতে যে মা কিভাবে দিন কাটাতেন এবং তার একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন যোগিন মা, সেটি আমরা এখন শুনে নেব। যোগিন মা বলছেন, শ্রীমা ভোর 4টার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরের স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30 11টা নাগাদ ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তাঁর ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাবসমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবারের সময়ে তার ভাবসমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারোর পক্ষে সে সম্ভব ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে মা গান গাইতেন, তা খুব সাবধানে যেন কেউ শুনতে না পায়। এরপর কলের সেই 1টার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা কৃষ্ণের বাঁশি বলতেন, তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30 2টোর আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে ঠাকুর দিয়ে আলো দিয়ে এবং ঠাকুর দেবতার সামনে ধুনো দিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না, সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন। তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। এরপর আমরা শুনে নেব স্বয়ং মা কি বলেছেন নহবতে থাকা দিনগুলি সম্বন্ধে। মা বলেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরটিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিলুম। মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। একটুকু ঘর, ওর মধ্যে রান্না, থাকা, খাওয়া সব করতে হতো। ঠাকুরের রান্না, প্রায়ই পেটের অসুখ ছিল কি না কালির ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। আর রান্না প্রসঙ্গে মা বলেছেন, দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলেছে ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো। অনেক পুরুষ ভক্ত মাঝে মাঝে রাত্রে ঠাকুরের কাছে থাকতেন, তাদের জন্য ডাল রুটি করতে হতো। কলকাতা এবং বিভিন্ন স্থান থেকে মেয়ে ভক্তরা ঠাকুরকে দর্শন করার জন্য আসতেন। সমস্ত দিন মায়ের কাছে থাকতেন নহবতে। অনেকে রাত্রি যাপনও করতেন, তাদেরও থাকা খাওয়ার ব্যবস্থা করতে হতো। একবার একটি ঘটনা যেটা এখানে আপনাদের সাথে শেয়ার করব, স্বামীজি এসেছেন দক্ষিণেশ্বরে। তখন স্বামীজি কিন্তু শুধু নরেন নামেই পরিচিত ছিলেন, তখন কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি হননি। তো সেই সময় ঠাকুরের অতি আদরের ছিলেন নরেন, এবং তিনি একদিন মায়ের কাছে যান, কারণ ঠাকুর মাকে বলেন যে আজকে হচ্ছে নরেন আসবে, তো সেই জন্য খুব ভালো করে রাঁধো। এরপর ঘটনাটি মা কিভাবে বলেছেন মায়ের মুখে চলুন একটু শোনা যাক। নরেনের জন্য ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধো। আমি মুগের ডাল রুটি করলুম। খাবার পরে নরেনকে জিজ্ঞাসা করলেন, ওরে কেমন খেলি? নরেন বললে, বেশ খেলুম, যেন রুগীর পথ্য। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কী রেঁধে দিয়েছ?
ওর জন্য ছোলার ডাল আর মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম। নরেন খেয়ে তুষ্ট হলো। এক তো নহবতের ঘরটি ভাবলেই দেখুন যে কতটুকু একটা ঘর, তার মধ্যে মা শুধু একা থাকতেন না, মায়ের সঙ্গে স্ত্রী ভক্তরাও থাকতেন এবং লক্ষ্মীমণি দিদিও কিন্তু মায়ের সাথেই থাকতেন। এরপর ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে তো সকাল সন্ধ্যা দুপুর রাত ভক্তরা আসছেন এবং সেই ভক্তদের জন্য কিন্তু মা ভালোবেসে রান্না বান্না করে তাদেরকে যেটি যে খাবেন তাদেরকে সেই খাবারটি মা করে দিতেন। স্বয়ং মহামায়া সকলকে কিভাবে সন্তান রূপে দেখেছেন এবং আদর যত্ন করেছেন। শ্রী শ্রী মা কিন্তু ঠাকুরের জন্য কোন খাবারটি ভালো হবে সেই খাবারটি নিজে হাতে ওই ছোট্ট ঘরের মধ্যে মা রান্না করতেন। ঠাকুরকে খাইয়ে তবেই মা কিন্তু খেতেন। মা পান সাজতেন অতি সুন্দর করে। দক্ষিণেশ্বরের নহবতের ওই ছোট্ট ঘরখানাই ছিল মায়ের গোটা সংসার। মা ওই ছোট্ট ঘরটিকে মন্দিরের মতো সুন্দর করে সাজিয়ে রাখতেন, আর সেখানে মায়ের সকল সন্তানেরা আসতেন এবং মায়ের কৃপা পেতেন, মায়ের করুণা পেতেন। মহাদেবী কিভাবে এই জগৎ সংসারে দিন কাটিয়ে গেছেন, কিভাবে কষ্ট করে মা সকলের সঙ্গে থাকতেন, কখনো কিন্তু বলতেন না যে আমার এটাতে কোনো অসুবিধা হচ্ছে। কোনো কিছুতেই মায়ের কখনো বিরক্তি প্রকাশ হয়নি। মা কখনো কোনো কাজে বিরক্তি প্রকাশ করেননি। মায়ের জীবনকে এবং মায়ের প্রত্যেকটি কথাকে যদি আমরা একটুও স্মরণ করি, আমাদের জীবন কিন্তু সুন্দর হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।